This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাড় হিম করা শহরের হত্যাকাণ্ডের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ প্রকাশ্য রাস্তার উপরে এক তরুণীকে একের পর এক ছুরির কোপ দিয়ে খুন করা হলো। বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে তরুণীর গলার নলি কেটে খুন করা হলো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোপানো হলো, গলার নলি কাটা হলো। সম্পর্ক মেনে নিতে না পারায় খুন জেরায় স্বীকার করলো নাবালক অভিযুক্ত। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন রয়েছে। সুশোভন, শহরের রাস্তায় প্রকাশ্য দিবালোকে তরুণীকে কোপানো হলো, তরুণী আহত অবস্থায় ছুটলেন, হাসপাতালে ভর্তি করলো পুলিশ কর্মীরা, তারপর মৃত্যু হলো। কি হচ্ছে শহরে এটা? দেখো, যে ঘটনা ঘটেছে, পুলিশ গোটা রাত তারা একেবারে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে, যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছে এবং জানতে পেরে তারা অনেকটাই হতবাক। তার কারণ একেবারে যে বাইপাসের যে হোটেল বা যে জায়গায় প্রথমে গাড়িটা দাঁড়িয়েছিল, সেই গাড়িটা কিন্তু থার কোম্পানির একটি গাড়ি ছিল। সেই গাড়িকে ফলো করছিল ফরচুনার আরেকটি গাড়ি, এবং সেই গাড়িটা করে যখন আসছিল, সেই গাড়িতে কজন ছিল? সেই গাড়িতে ছিল 4 জন, একজন ড্রাইভার এবং যে 3 জন গ্রেপ্তার হয়েছে সেই 3 জন। স্বাভাবিকভাবেই সেই গাড়িটা ফলো করছিল থার গাড়িকে। সেই থার গাড়ি যখন সেখানে দাঁড়ায় এবং যে বাবা ফারুকুল আনসারী এবং যিনি মারা গেছেন, এই দুজন যখন সেখানে ঘটনাস্থলে দাঁড়ায়, প্রথমে কিন্তু সেই নাবালকের সঙ্গে সেই মহিলার প্রথমে বচসা হয়, এবং তারপর যখন বচসা হয় তখন কিন্তু হঠাৎ করে সে ধারালো অস্ত্র বার করে এবং অস্ত্র বার করে কিন্তু শরীরে আঘাত করার চেষ্টা করে। তখন সেই বাবা কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে কিন্তু দৌড়ে পালিয়ে যায়। যে থার গাড়ি এসেছিল সেই গাড়ি কিন্তু নিয়ে চলে যায় ড্রাইভার। তার মানে সুশোভন, সেখানে ওই নাবালক সঙ্গে করে ধারালো অস্ত্রটা তার সঙ্গে ছিল। আচ্ছা, এই ঘটনায় যারা সামনে থেকে দেখেছেন এই ঘটনা, তারা কি বলছেন শোনাই আপনাদের। আমরা দেখছি ভিড়ের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা জানি না एग्जैक्टली ব্যাপারটা কি হয়েছে। हाँ, तो वो सुना है कि किसी को मारा है, बस इतना ही सुना है, लेकिन उतना डिटेल्स हमको नहीं पता। শুনলাম নাকি মেয়েটা ছেলেটার বাপ মা এসে মেয়েটাকে মারছে, চাকু দিয়ে মেরেছে। কোথায় কোথায় আঘাত করেছে? কোথায় কোথায়? ওই গলায় আর এই দাবনায়। মেয়েটা দৌড়ে চলে গেল, আর আমরা সব এখানটা সবাই মিলে ছেলেটাকে ধরে নিলাম। ব্যাস, তারপরে ওরা সব পুলিশকে ডাকলাম। শহরের রাস্তায় প্রকাশ্যে হত্যাকাণ্ড, কথা বলবো এই সময় আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, মানে একটি ধাবার সামনে একজন তরুণীকে কোপানো হলো, গলার নলি কেটে খুন করা হলো, কি চলছে শহরে এটা? না দেখুন, সেটা কালকে রাত্রেবেলা খবর পেয়েছি, ধাবার ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা। কিন্তু দেখুন, এই ঘটনাটা তো পুলিশ তদন্ত করবে, যাবে পুলিশ কুকুর যাবে, তদন্ত করবে, সবকিছু হবে, বুঝলাম। কিন্তু এটা হচ্ছে কেন? এই সাহসটা পাচ্ছে কেন? আপনি দেখবেন বাঘ এবং সিংহের মধ্যে লড়াই হয় না, এই কারণেই হয় না, উভয় শক্তিশালী। কিন্তু এখানে দেখবেন যে বাঘ কাদেরকে মারে, সিংহ কাদেরকে মারে। এই যে নারীদের উপর অত্যাচারগুলো হচ্ছে, তারা কি দুর্বল বলে? তাদেরকে বাঁচাবার জন্য তো অনেক আইন রয়েছে ভাই, প্রশাসন রয়েছে। একের পর এক নারীদের উপর অত্যাচার হচ্ছে কেন? হচ্ছে এই কারণেই যে আজকে যারা ক্রিমিনাল তাদেরকে ধরে শাস্তির ব্যবস্থাটা নেই, এবং সেই ক্রিমিনালে আবার নামের উপর সব নির্ভর করে, নামের উপর আবার সেই কেস নাম্বার সেকশন গুলো দেওয়া হয়, যার জন্যই আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। সকালবেলা কোথায় মর্নিং ওয়াক থেকে ফিরছি, মর্মান্তিক ঘটনাটা আজকে এখানে যারা মর্নিং ওয়াকে বেরিয়েছে সবার মধ্যে আলোচনা শুনছি, খুব দুর্ভাগ্যজনক। বাবু, এই নাবালক হামলাকারী সে গাড়িতে করে তার সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে এসেছিল কোপানোর জন্য। আরে ভাই, অস্ত্র তো এখন ঘরে ঘরে, আপনি তো দেখতে পাচ্ছি, আপনি নিজেও দেখছেন যে আজকে পশ্চিমবঙ্গ বলতে বাধ্য হচ্ছি যে বারুদের স্তূপে যে কতদিন থেকে আমরা বলে আসছি, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলে আসছে, আজকে তো পথে ঘাটে সমস্ত জায়গায় প্রমাণিত হচ্ছে, পুলিশ তো সিজও করছে। কিন্তু কেন হচ্ছে? কারণ হচ্ছে কি যে মেইন যে আজকে দিনের পর দিন বিভিন্ন জায়গায় যে আজকে এক সংখ্যক ক্রিমিনাল যেভাবে নাকি উৎসাহ নিয়ে
আর্মস অ্যামুনেশন জোগাড় করছে, তার অর্থটাই হচ্ছে কি এই আর্মস অ্যামুনেশন মানুষের স্বাধীনতাকে হরণ করো, মৌলিক অধিকার হরণ করো, অর্থ উপার্জন করো, এলাকা দখল করো। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আমি আরো একবার আমার সহকর্মী সুশোভন রয়েছে, সুশোভনের কাছে চলে যাব। সুশোভনের কাছে জানতে চাইবো যে কিভাবে এই অভিযুক্তকে, যে হামলাকারীকে সুশোভন পুলিশ ট্র্যাক করতে পারলো, গ্রেফতার করতে পারলো। দেখো, একেবারে ঘটনাস্থলে যেহেতু প্রচুর লোকজন ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু প্রথমে পুলিশ দৌড়ে আসে এবং সেখান থেকে আটক করা হয়। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে এই যে গাড়ি, একটা গাড়ি অন্য গাড়িকে ফলো করছে, যেটা পুলিশ সূত্রে খবর যে বাবার গাড়িতে জিপিএস ট্র্যাকার ছেলে দেখছিল এবং সেই ছেলে যখন দেখছে যে বাবার গাড়ি কোন পথ দিয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ছেলে কিন্তু সেই জিপিএস ট্র্যাকার দেখে, অর্থাৎ আটক হওয়া যে নাবালক, সেই নাবালক কিন্তু জিপিএস ট্র্যাকার দেখে ঘটনাস্থলে চলে আসেন। এবার কেন এই ঘটনা ঘটলো? ঘটনা ঘটার একটাই কারণ যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই সম্পর্ক কোনোভাবেই বাবার সঙ্গে যে সম্পর্ক রয়েছে একজন মহিলা, সেটা কোনোভাবেই তার ছেলে মেনে নিতে পারছিল না এবং সেই জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু যে বাবা, তার কিন্তু একদিকে যেমন পুলিশ খোঁজ করছে, অন্যদিকে কিন্তু যেটা জানতে পেরেছে যে তার বাবার কিন্তু গাড়ির ব্যবসা রয়েছে। সুশোভন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে, আমাদের শহরে কথায় কথায় ঝগড়া হলেই বন্দুক, ছুরি, ধারালো অস্ত্র কেন বেরিয়ে পড়ছে? কলকাতার একটা উদাহরণ দিলাম, মালদার খবর দেখাই। মালদায় দুই দল চোরাচালানকারীদের মধ্যে সংঘর্ষ চলল, কয়েক রাউন্ড গুলিও। মদের আসরে বচসার সূত্রপাত আর সেখান থেকেই সংঘর্ষ। কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাক্কা কোটের ঘটনা। অসীম মণ্ডল নামে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ, কাঠগড়ায় অপরাজিত সরকার। আরও এক ব্যক্তির উপরে হাঁসুয়ার কোপ মারে অভিযুক্ত, দুজন গুরুতর আহত ব্যক্তিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এই সংঘর্ষরত দুই দল, সেই দুই দলই চোরাচালানের সঙ্গে যুক্ত। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আগেই দুপক্ষের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এই ঘটনায় অপরাজিত সরকার সহ 3 জনকে গ্রেফতার করতে পেরেছে মালদা পুলিশ। পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত, তার সামনে একটা মদের কাউন্টার আছে, সেখানে অনেকে মদ খায়। ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল, ওরা দিয়ে আসছিল, দিয়ে আসার সময় যে একটা 6-7 জনের গ্যাং, সেটা আকন্দবাড়ি অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়। সেই গ্যাংয়েরই 6-7 জন ছিল। সেই 6-7 জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে। আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায়। আর আমাদের যেটা থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা, সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে, অরুণ বলে, ওরই সব ছেলে পুলে গেলো। এটা যখন যাকে পারে এরকম করেই বেড়ায়। এটা আমাদের আকন্দবাড়ি অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে। পরে খবরে আসি। আচ্ছা, ইউনূস জমানায় কতটা সীমান্ত টেনশন বেড়েছে? বিএসএফ এর রিপোর্টে কিন্তু অশনি সংকেত। গত 6 মাসে বিএসএফকে 668 রাউন্ড গুলি চালাতে হয়েছে। শুধু গুলি নয়, বিভিন্ন ধরনের গ্রেনেডও ব্যবহার করতে হয়েছে অন্তত 300-র কাছাকাছি। অনুপ্রবেশ এবং বাহিনীর ওপরে সীমান্ত পারের হামলা রুখতে এই শক্তি প্রয়োগ করা হয়েছে। এই পরিসংখ্যানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের রাজ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টেনশন কতটা। আরও বিস্তারিত জানতে কথা বলবো এই সময় আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন, আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট। আমি সায়ন্তের সঙ্গে কথা বলবো। সায়ন্ত, এটা তো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে একটা আশীর্বাদের মতন যে বিএসএফ শুধুমাত্র শূন্যে গুলি চালিয়েছে সীমান্তের যে টেনশনের পরিস্থিতিটা লঘু করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য। বাংলাদেশের তো আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। একদমই কৃতজ্ঞ তো থাকাই উচিত। তবে একটা কথা বলা উচিত দীপ, যে ইউনূস প্রশাসন কতটা ব্যর্থ হলে অনুপ্রবেশ ঠিক বাংলাদেশের ভূখণ্ডে বাড়তেই থাকছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের দিকে আসার চেষ্টা হচ্ছে। এই পরিসংখ্যান কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে বিএসএফের তরফে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারি মাসেই 43 রাউন্ড এবং 67 রাউন্ড, অর্থাৎ প্রায় 120 রাউন্ডের মতো ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে হয়েছে। একই সঙ্গে স্মোক বোম, গ্রেনেড চার্জ করতে হয়েছে অনুপ্রবেশ রুখতে। অর্থাৎ অনুপ্রবেশের ঘটনা কিন্তু গত আগস্ট মাস, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর থেকেই একের পর এক অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। তার তথ্য কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টেই দেখা যাচ্ছে।
যেখানে মূলত বলা হচ্ছে প্রায় 668 রাউন্ড গুলি চালাতে হয়েছে। ইনসাস রাইফেল থেকে হোক, পিস্তল থেকে হোক, যেভাবেই হোক গুলি চালিয়ে অনুপ্রবেশকে রোখার চেষ্টা করা হয়েছে। এটাই মূলত কিন্তু চিন্তার জায়গা, যে যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং যেভাবে বিএসএফকে তা প্রতিহত করতে হচ্ছে, এই পরিস্থিতি আগামী দিনে কতটা বড় জায়গায় সায়ন্ত, বিএসএফকে তো শুধু অনুপ্রবেশ রোখার জন্যই গুলি চালাতে হচ্ছে না, অনেক সময় আমাদের দেশের যে সীমান্ত সেটা নির্ধারণ করার জন্য কাঁটাতার দেওয়ার চেষ্টা হচ্ছে, তখনও বিজিবি এসে প্ররোচনা দিচ্ছে। ওপার থেকে অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা সীমান্তে দাঁড়িয়ে থাকছে, তখনও তো বিএসএফকে পরিস্থিতি সামলাতে হচ্ছে। একদমই, কারণ তুমি দেখছো দুদিন আগে একটা ঘটনা ঘটেছে মালদায় কুটাদহে, সেখানে কিন্তু একজন মহিলা জওয়ানের ওপরে হামলার ঘটনা ঘটে, তখন কিন্তু গুলি চালাতে হয়েছিল। তখন এই ফেন্সিং কাটার চেষ্টা হয়, অনুপ্রবেশ যেন তেন প্রকারে করতে চায় অনুপ্রবেশকারীরা বা যারা পাচারকারী তারা, এবং তারা কিন্তু রাতের অন্ধকারকে বেছে নিচ্ছে। যে 668 রাউন্ড গুলি চালাতে হচ্ছে তার মধ্যে 98% হচ্ছে রাতের অন্ধকার, এবং বেশিরভাগই হচ্ছে ঠিক দেখো পুজোর সময় এবং পুজোর পর যখন শীতকালটা পড়ছে, অর্থাৎ কুয়াশা, এবং পুজোর সময় যখন মানুষের মধ্যে পুজোর মরশুম থাকে সেই সময়, অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং সেটা রোখার জন্য বারবার করে বিএসএফকে গুলি চালাতে হচ্ছে। বিএসএফ যেটা জানাচ্ছে তাদেরকে গুলি চালাতে হয় আত্মরক্ষার সাথে শুধু নয়, ভারতীয় ভূখণ্ডকে বাঁচাতে। আর সেই কারণে আগামী দিন এই ধরনের গুলি চালানোর ঘটনা কিন্তু আরও বাড়বে। স্মোক বোম এবং ইনসাস রাইফেল এবং পিস্তল থেকে গুলি চালানোতে যদি অনুপ্রবেশকারীদের মারতে হয় তাতেও তারা পিছু পা হবে না। যতই বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা বাংলাদেশের তরফে প্রতিবাদ আসুক না কেন, বিএসএফ এখন একটা বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একদম ডিজি লেভেল থেকে, যে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। তাতে একেবারেই শান্ত, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিসংখ্যান তুলে ধরলো শান্ত। জানুয়ারি মাসে সব থেকে বেশি গুলি গ্রেনেডের ব্যবহার করতে হয়েছে বিএসএফ কে। পরে খবরে আসি মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিপুল অস্ত্র, গ্রেফতার একের পর এক দুষ্কৃতী। কিন্তু প্রশ্ন হলো যে এত অস্ত্র আসছে কোথা থেকে, আর কত অস্ত্র মজুদ রয়েছে আমাদের বাংলায়? কলকাতা, দক্ষিণ 24 পরগনার মগরাহাট, মুর্শিদাবাদের সাগরপাড়া, ফরাক্কা, বীরভূমের সিউড়ি, রাজ্য জুড়ে অস্ত্রের ঝনঝনানি। গত 4 দিন ধরে 5 জায়গায় উদ্ধার একের পর এক অস্ত্র, গ্রেপ্তার একাধিক। বুধবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়ায় অভিযান চালায় পুলিশ। কুমারগ্রাম থেকে নিউটন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে দেশি সেমি অটোমেটিক পিস্তল ও 2টি গুলি। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি ওয়ান শাটার, দেশি বন্দুক, একটি পাইপ গান ও 41 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিককে। ধৃতের নাম আব্দুল্লাহ লস্কর। আব্দুল্লাহ লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দি ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানে আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। এত অস্ত্র আসছে কোথা থেকে? একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, দুষ্কৃতীরা মিলে একটা দল বানিয়ে ফেলেছে, তো সে দলের আর কি হবে? বাংলায় মুড়িমুড়কির মতো গুলি চালানোর ঘটনা ঘটছে। বকটুই কাণ্ডের পর রাজ্য থেকে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। তারপর প্রায় 3 বছর হতে চলেছে, এখনও একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। তাহলে কি পুলিশ প্রশাসনের অপদার্থতা? শুভেন্দু হালদার ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো জামুরিয়া যুবকের। এই নিয়ে বাংলা থেকে মহাকুম্ভে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 3। মৃতের নাম বিনোদ রুইদাস, আসানসোলে জামুরিয়া থানার কেন্দা বাউরি পাড়ার বাসিন্দা। উত্তরপ্রদেশ থেকে গাড়ি করে তার দেহ আনা হচ্ছে রাজ্যে। কখন দেহ আসবে জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আসানসোল থেকে সহকর্মী চন্দ্রশেখর রয়েছেন। চন্দ্রশেখর,
দেখো, বিনোদ রুইদাস, তার শ্যালক এবং তার এক বন্ধু সোমবার দিন গিয়েছিলেন এখান থেকে। প্রথমে বেনারস যান, বেনারস থেকে প্রয়াগরাজ যান। পরিবারের লোকজনের দাবি এখনো পর্যন্ত তারা বিষয়টি জানেন না। তারা জানেন যে মহাকুম্ভে গিয়ে তাদের বাড়ির ছেলে যে বিনোদ রুইদাস, সে হারিয়ে গেছে। পেশায় টোটো চালক। বিনোদ রুইদাসের 2 মেয়ে, বাবা, মা, স্ত্রী রয়েছেন। এখনো পর্যন্ত তাদের কাছে খবর নেই, মৃত্যুর খবর নেই। তারা জানেন যে হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসাধীন। তবে আমরা প্রশাসনিক সূত্রে খবর পেয়েছি ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডের ধানবাদ ক্রস করছে মৃতদেহ। সেই দেহ প্রথমে আসানসোলে আসবে, আসানসোল থেকে আনা হবে কেন্দাপাড়ি, জামুরিয়ার কেন্দাপাড়িতে। সেখান থেকে পরিবারের লোকজন হাতে তাদের তুলে দেওয়া হবে। তবে এই ঘটনায় যে প্রত্যক্ষদর্শী ঠিক কি ঘটেছিল তারা কিন্তু মৃতদেহের সঙ্গে রয়েছেন। কার জন্য এই ঘটনার জন্য কে দায়ী বা কি বিষয় বুঝতে পেরেছি। চন্দ্রশেখর, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। মহাকুম্ভে মহাবিপর্যয়, পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যেমন যোগী প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ উঠেছে, তেমনই গলফ্রেন্ডের বাসিন্দা মৃত বাসন্তী পোদ্দারকে ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক। মৃতার ছেলের দাবি তাদের কোনো বৈধ ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। একই সুর এ রাজ্যের শাসক দল তৃণমূলেরও। এখানেই প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশ সরকারের ঘোষিত ক্ষতিপূরণ এই বাংলার পরিবার আদৌ পাবে তো? বললো 7 থেকে 10 দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। কেন? কারণটা কিছু বললো না? কোনো কারণ না, পঞ্চনামা রয়েছে, সব পাঠাবে। সেই টাইমে তো আমি তো অত তো প্ল্যান করবো না কোনটা কি পাবো না পাবো। আমি মাকে নিয়ে আসতে হবে, এটি হলো আমার উদ্দেশ্য ছিল। যার মা গেছে সেই ভালো মতন জানবে কি হয়েছে না হয়েছে। ডাক্তাররা বলছে পুলিশকে দিতে, পুলিশ বলছে একে বলতে, তারপরে আমাকে যদি ডাক্তার বলে একটা বলে আপনি তুই এটা নিয়ে দেখতে ছবিটা, এইটুখানি। ডেথ সার্টিফিকেট দেয় না এটাও আমার জানা নেই। একটা সরকার সেটা প্রমাণ করে দিল যে কত তাড়াতাড়ি বডি লুকানো যায় আর কত তাড়াতাড়ি বডি পাচার করে দেওয়া যায়, তারই একটা প্রচেষ্টা হলো। আরে ক্ষতিপূরণটা ইম্যাটেরিয়াল। আগে তো প্রত্যেকে তার নিজের প্রিয়জনকে খুঁজে পাবে, তাকে নিয়ে তার জায়গায় আসবে, সেটাই তো বড় কথা। আজকে দেখো ও নিজে উন্ডেড ছিল, ও তো একটাই কথা বলছি যে আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরবো। কিন্তু মাকে নিয়ে ফিরবে কি করে? কোনো লোক নেই, কোনো সহযোগিতা করার লোক নেই। 8 থেকে 10 ঘন্টা এর কাছেই যাচ্ছে, ওর কাছেই যাচ্ছে। একে মা আর একটা সন্তান, সে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের মতো শুধু ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে সহযোগিতা করেনি। এটাই তো প্রশাসন। এখানে আপনাদের এলাকায় মারা গেছে, আপনারা তো ডেথ সার্টিফিকেটটা দেবেন যে এখানে এই কারণে মারা গেছে। তো সেটা যদি না দিয়ে সাদা কাগজে কিছু লিখে ছেড়ে দেওয়া হয়, এটা তো খুব ভয়ঙ্কর একটা এবং সেটার পরে যে কোনো পরিবার একটা আইনি জটিলতায় পড়ে যেতে পারে। হাসপাতালে পৌঁছাতেই বাসন্তী পোদ্দারের ছেলে সুরজিৎ পোদ্দার উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ জানান। মায়ের ডেথ সার্টিফিকেট না পাওয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন। বার্নিং সার্টিফিকেট নিয়ে গিয়ে প্রয়াগরাজ থেকে ডেথ সার্টিফিকেট নিতে হবে বলেই সুরজিৎ পোদ্দার জানিয়েছেন। তবে তিনি রাজ্য সরকারের কাজের প্রতি এবং মন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে দায়িত্ব পালন করেছে তাতে যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন বলেও জানিয়েছেন। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।